আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা বিবি অনার্স সেকেন্ড ইয়ার আছো বা বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি সেকেন্ড ইয়ার আছো, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে অর্থাৎ অ্যাকাউন্টিং থার্ড পেপার, সেখান থেকে চ্যাপ্টার 1 এর লাইভ ক্লাস 2 শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, আমার ভয়েস ক্লিয়ার আছে নাকি একটু কমেন্ট করে সবাই জানাও। আমি একটু কমেন্টটা চেক করতেছি, ভয়েস যদি ক্লিয়ার থাকে একটু ক্লিয়ার লিখে দিবা, আর প্রত্যেকে লাইভটা শেয়ার করে রাখবা, তাহলে পরবর্তীতে যে কোনো সময় সুবিধামতো সময়ে দেখে নিতে পারবা। তো একটু কমেন্টের মধ্যে আমাকে সবাই জানাবা যে তোমরা আমার লাইভটা ক্লিয়ারলি শুনতেছো নাকি। একটু কমেন্ট করো, হ্যাঁ সবাই একটু কমেন্টে জানাও আমার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি, আমার আওয়াজটা ক্লিয়ার আছে নাকি একটু জানাও। আর অবশ্যই লাইভটা সবাই কি করবা, শেয়ার করে দিবা। লাইভটা সবাই শেয়ার করে দিবা, প্রত্যেকে তোমাদের কলেজের নামটা লিখে কমেন্ট করবা। ভয়েস যদি ক্লিয়ার থাকে ক্লিয়ার লিখবা, আর যদি সমস্যা থাকে আমাকে একটু লিখে দিবা, তাইলে আমি কমেন্ট দেখে বুঝতে পারবো। ওকে, তাহলে আমি লাইভ ক্লাসে যাচ্ছি। আজকে লাইভ ক্লাস 2 হবে। লাইভ ক্লাস 2 ইতিমধ্যে এই চ্যাপ্টারের একটা লাইভ ক্লাস দিয়ে দিয়েছি, আশা করি প্রত্যেকে সেই ক্লাসটা দেখছো। আমরা আগে বলছিলাম চ্যাপ্টার 1-এ দুই ধরনের ম্যাথ থাকে, একটা হলো ইকুয়েশন এবং জার্নাল নিয়ে, আরেক ধরনের ম্যাথ হলো যেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীগুলো অঙ্ক থাকে, সি পার্টে এই ধরনের অঙ্কগুলো আসে। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট মূল ক্লাসে যাওয়ার আগে আমরা কিছু বেসিক কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দেব। ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রত্যেকে নবম দশম শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ইয়ারে আছে, কিন্তু অধিকাংশ স্টুডেন্ট এখনও ফিনান্সিয়াল স্টেটমেন্ট না বোঝার কারণ হলো তাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার নাই। তো আজকে বেসিক ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, আজকে ক্লাসটা দেখার পরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। কিন্তু তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাস খেয়াল না করো বা ক্লাসটা অর্ধেকে লিভ নিয়ে নাও, তাহলে কিন্তু নবম দশম শ্রেণী থেকে যে সমস্যা এখনও তোমাদের আছে, ভবিষ্যতেও সেই সমস্যা থাকবে। মনোযোগ সহকারে 1 ঘন্টার মতো ক্লাসটা সবাই খেয়াল করো, আশা করি আজকের ক্লাসে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি শুরু করতেছি, সবাই লাইভটা একটু শেয়ার করে দিবা, কমেন্ট করে প্রত্যেকে যার যার কলেজের নামটা লিখে দিবা। আমি পরবর্তী পেজে আসলাম। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রথম যে ধাপ সেটা হলো ইনকাম স্টেটমেন্ট। এখানে 3টা ধাপ তোমাকে খেয়াল রাখতে হবে, একটা হলো ইনকাম স্টেটমেন্ট, একটা ব্যালেন্স শিট, আর একটা হলো অনার্স ইকুইটি স্টেটমেন্ট। তো প্রথম যে ধাপটা সেটা তোমাকে অবশ্যই টু দ্য পয়েন্টে খেয়াল করতে হবে, ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের বাংলা অর্থ হলো আয় বিবরণী। দেখো এই আয় বিবরণী কিন্তু আমরা এসএসসি, এইচএসসি এমনকি ফার্স্ট ইয়ারও করে আসছি, তারপরও এখনও কোনো স্টুডেন্টদেরকে একটা যদি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অঙ্ক করতে দিই, সে কোনো না কোনো জায়গায় ভুল করে ফেলে। তাহলে প্রথমে আমাকে ইনকাম স্টেটমেন্টে জানতে হবে ইনকাম স্টেটমেন্ট কিভাবে প্রস্তুত করা হয়। খেয়াল করবা, ইনকাম স্টেটমেন্ট দুইভাবে প্রস্তুত করা হয়, একটা হলো সেবামূলক প্রতিষ্ঠানের জন্য, আর একটা হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য। সেবামূলক প্রতিষ্ঠানে ইনকাম স্টেটমেন্ট একদম সহজ, আয় থেকে ব্যয় বাদ দিলে প্রতিষ্ঠানের নেট ইনকাম জানা যায়। তাহলে প্রথমে আমরা সেবামূলক প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট কিভাবে সেটা দেখব। 1 নম্বর, সেবামূলক কারবারের আয় বিবরণী তৈরির ক্ষেত্রে আয় বিবরণীর চক ও নিয়ম নিচে দেওয়া হলো। প্রথমে যে কাজটা করতে হবে, তোমার যে প্রশ্ন থাকবে সেখানে নিশ্চয়ই একটা কোম্পানির নাম থাকবে, সেই কোম্পানিটা নামটা আগে লিখবা। আমি এক্স কোম্পানি দিছি, ধরো তোমার কোম্পানিতে তোমার প্রশ্নের ভিতরে রহিম কোম্পানি, জসিম কোম্পানি, হ্যাঁ যে কোনো একটা নাম থাকবে সেটা লিখবা। লিখার পরে ইনকাম স্টেটমেন্ট লিখবা। এই সেবামূলক প্রতিষ্ঠানে ইনকাম স্টেটমেন্টটা সবসময় সিঙ্গেল স্টেপ হয়। সিঙ্গেল স্টেপ মানে কি, এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। তো সিঙ্গেল স্টেপ নিয়ম হলো সেবার যে আয় বা রেভিনিউ থেকে এক্সপেন্সেসগুলো মাইনাস করে দিলেই হয়ে যায়। এখন একজন স্টুডেন্ট সে কিভাবে বুঝবে
সে যে অঙ্কটা পরীক্ষায় আসছে তার কাছে সে প্রশ্নটা কি সেবামূলক কারবারি প্রতিষ্ঠানের নাকি ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের? মনোযোগ সহকারে খেয়াল করবা। যদি প্রশ্নের ভিতরে সার্ভিস রেভিনিউ লেখা থাকে তাহলে বুঝতে হবে সেটা সেবামূলক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে রেভিনিউ থেকে এক্সপেন্সেস মাইনাস করে দিলে হবে। আর যদি সার্ভিস রেভিনিউ না থেকে পারচেস, সেলস এগুলো দেয়া থাকে তাহলে বুঝতে হবে সেটা হলো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বা মুনাফাভোগী প্রতিষ্ঠান। সেক্ষেত্রে ইনকাম স্টেটমেন্ট ভিন্ন হয়, সেটা আমরা এই সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বোঝানোর পরে আমরা সেটাতে যাব। তো আজকে প্রথমে আমরা সেবামূলক প্রতিষ্ঠান চিনার উপায় হলো সার্ভিস রেভিনিউ। যদি প্রশ্নে দেখো তাহলে এভাবে করবা, প্রথমে রেভিনিউ। এখন প্রশ্ন হলো এই রেভিনিউতে কি কি থাকতে পারে? এই রেভিনিউর মধ্যে সার্ভিস রেভিনিউ থাকতে পারে, রেন্ট রেভিনিউ থাকতে পারে, গেইন অন সেল অফ অ্যাসেটস থাকতে পারে, ইন্টারেস্ট ইনকাম থাকতে পারে, কমিশন ইনকাম থাকতে পারে, আদার ইনকাম থাকতে পারে, এগুলাই রেভিনিউ। একটা প্রশ্ন যে এখানে যে ছয়টা দেখতে পারছো এই ছয়টার যে ছয়টা থাকবে এমন কথা নয়। হয়তো দেখা গেল তোমার এখানে শুধুমাত্র রেভিনিউ বা সার্ভিস রেভিনিউ দিছে অথবা ইন্টারেস্ট ইনকাম দিছে, তাইলে এগুলো রেভিনিউর আওতায় বসবে। মনে করো এখানে যে ছয়টা নাম আছে এখান থেকে তোমার আদার ইনকাম দিল, সার্ভিস রেভিনিউ দিছে, কমিশন ইনকাম দিছে, বাকিগুলো দেয় নাই। তাহলে তুমি যদি এই ছয়টা খেয়াল রাখতে পারো বুঝতে হবে এই ছয়টার ভিতর থেকে তোমার রেভিনিউগুলো থাকবে। এই ছয়টার ভিতরে যে কয়টায় থাকে সেটা রেভিনিউর মধ্যে রেখে টোটাল রেভিনিউ দিয়ে বাইরে নিয়ে আসবা। তারপর টোটাল রেভিনিউ থেকে লেস করব বা বিয়োগ করব এক্সপেন্সেসগুলো। এখন প্রশ্ন হতে পারে এক্সপেন্সেস কী কী থাকতে পারে? অনেক ধরনের এক্সপেন্সেস থাকে, তার মধ্যে সাপ্লাইস এক্সপেন্সেস, ওয়েজেস এক্সপেন্সেস, মেনটেনেন্স এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস, ইউটিলিটিস এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, অফিস স্যালারিজ এক্সপেন্সেস, ডেলিভারি এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, লস অন সেল অফ ইকুইপমেন্ট অর্থাৎ যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি, আদার এক্সপেন্সেস। সহজ কথায় মুনাফা জাতীয় যত খরচ থাকবে এই সবগুলো খরচকে বলা হয় রেভিনিউ এক্সপেন্সেস। এই মুনাফা জাতীয় খরচ এই যে তোমাকে একটা লিস্ট দিলাম, এই লিস্টের ভিতরে যে কয়টা আছে তার ভিতর থেকে থাকে। তো মনে করো চার্টের মধ্যে তো এখানে 10-12টা দেখা যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে 4টা বা 3টা দিছে, সেই 3-4টা লিখে তুমি যোগ করে বাইরে নিয়ে আসবা। যেহেতু এটা লেস করবা, মাইনাস করবা, সেই জন্য টাকাটাকে ব্র্যাকেটে রাখে। তাহলে আমার টোটাল রেভিনিউ যেটা আছে, মনে করো টোটাল রেভিনিউ আসছে 2 লাখ, টোটাল রেভিনিউর এক্সপেন্সেস আসছে 1,50,000। তাহলে এই টোটাল রেভিনিউ 2 লাখ থেকে এক্সপেন্সেস 1,50,000 মাইনাস করে দিলে তোমার যে 50,000 বের হবে সেটা নেট ইনকাম হবে। যদি কোনো কারণে এক্সপেন্সেসের পরিমাণ বড় হয়ে যায়, রেভিনিউর পরিমাণ ছোট হয়ে যায়, তাহলে পার্থক্যটা নেট ইনকাম হবে। তাহলে আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট একদম সহজ এবং সেটা সেবামূলক প্রতিষ্ঠানে প্রয়োগ করা হয় যে রেভিনিউ থেকে এক্সপেন্সেস মাইনাস করে নেট ইনকাম বা নেট লস পেয়ে যাব। এখন আসো যদি মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট বা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী করতে বলে আমরা কিভাবে করব। আমি পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে পণ্য ক্রয় বিক্রয়কারী কারবারি প্রতিষ্ঠানের আয় বিবরণী তৈরির ক্ষেত্রে যদি বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী হয় সেক্ষেত্রে আয় বিবরণীর চক নিম্নরূপ। এখানেও যথারীতি আমরা কোম্পানির নাম লিখব যেটা থাকে সেটা, তারপর ইনকাম স্টেটমেন্ট লিখব, তারপরে আমরা মাল্টি স্টেপ বা বহুধাপ কথাটা লিখে দেব। ফর দ্য ইয়ার ইন ডেট তারিখের ঘরে যত সাল থাকে তত সাল লিখে দিব। ফর দ্য ইয়ার ইন ডেট 31 ডিসেম্বর, যদি 2024 হয় 24 লিখব, যদি 2023 হয় 23 লিখব। তারপরে অ্যাকাউন্টস টাইটেল 3টা টাকার গড় দিব। এই 3টা টাকার গড় ব্যবহারের কারণ আমরা অঙ্ক বেসিক বুঝাইতে শিখাবো। প্রথমে আমাকে যে কাজ করতে হবে নেট সেলসটা আগে বের করতে হয়। আমার এখানে প্রথম যে ধাপ সেটা হলো আমাকে আগে কি বের করতে হবে, নেট সেলস বের করে নিতে হবে। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টে নেট সেলস মানে নিট বিক্রয়টা বের করতে হয়। এখন প্রশ্ন হলো এই নিট বিক্রয় কীভাবে বের হয়। খেয়াল করো, তোমার একটা প্রশ্ন দেয়া থাকবে যেখানে রেয়া মিলের ভিতরে, তোমরা তো সবাই জানো যে আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অঙ্কগুলোতে একটা রেয়া মিল দেয়া থাকে, কিছু সমন্বয় দেয়া থাকে। ওই রেয়া মিলের ভিতরে সেলস বা বিক্রয় যেটা দেয়া থাকবে সেটা সবার আগে লিখবা, সেকেন্ড ঘরে লিখবা। লিখার পরে সেলসের সাথে
যদি কোনো অলিখিত বিক্রয় থাকে বা ধারে বিক্রয় থাকে, এই অলিখিত বিক্রয়ের ইংরেজি হলো ওমিটেড সেলস বা আনরেকর্ডেড সেলস। সেলসের সাথে সেটা যোগ করবা, যোগ করে যেটা নামবে সেখান থেকে বিক্রয় ফেরত, যেটার ইংরেজি হলো সেলস রিটার্ন। সেলস রিটার্ন থাকলে মাইনাস করব, সেলস ডিসকাউন্ট বা বিক্রয় বাট্টা থাকলেও মাইনাস করব। মাইনাস করে যে টাকাটা আসবে সেটা লাস্ট ঘরে দিব, এটার নাম হবে নেট সেলস বা নিট বিক্রয়। তাহলে সবার আগে আমাকে নেট সেলসটা বের করে নিতে হবে, প্রথম ধাপ হলো এটা। তুমি যদি নেট সেলস বের করতে ভুল করে ফেলো তাহলে কিন্তু অঙ্কের নিচে যতগুলো অংশ থাকবে সবগুলোতে তোমার ভুল চলে আসবে। বুঝতে পারছো? তাহলে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, প্রথম ধাপ যেন আমার কোনোভাবে ভুল না হয়। সেলসের সাথে কি কি যোগ হয়, কি কি বিয়োগ হয় বুঝতে পারলাম। অলিখিত বিক্রয় থাকলে বা ওমিটেড সেলস বা আনরেকর্ডেড সেলস থাকলে যোগ হয়, বিক্রয় ফেরত বা সেলস রিটার্ন থাকলে বিয়োগ হয়, বিক্রয় বাট্টা বা সেলস ডিসকাউন্ট থাকলেও বিয়োগ হয়, ফাইনালি লাস্ট করে নেট সেলস থাকলে নেট সেলসটা বের হয়। এখানে আরও দুই একটা আইটেমস আসে, যেমন যদি মুনাফাবিহীন বিক্রয় যদি থাকে, প্রফিট উইদাউট মানে সেলস উইদাউট প্রফিট ইংরেজি যেটা, সেটার বাংলা হলো মুনাফাবিহীন বিক্রয় থাকলেও কিন্তু বিয়োগ হয়। নেট সেলস বের করার পরে তোমার দ্বিতীয় যেই অংশটা লাগবে সেটা হলো তোমাকে কস্ট অফ গুডস সোল্ড, যেটার বাংলা অর্থ হলো বিক্রিত পণ্যের ব্যয়, এটা তোমাকে বের করতে হবে। খেয়াল রাখবে অনেক সময় প্রশ্নে কস্ট অফ গুডস সোল্ড দেয়া থাকে, অনেক সময় কস্ট অফ গুডস সোল্ড দেয়া থাকে না। যদি কস্ট অফ গুডস সোল্ড দেয়া না থাকে তখন তোমাকে বের করতে হবে। এখন তোমার জানতে হবে যে কস্ট অফ গুডস সোল্ড কীভাবে বের করতে হয়। কস্ট অফ গুডস সোল্ড বের করার নিয়ম হলো প্রারম্ভিক মজুদের সাথে অর্থাৎ ওপেনিং স্টকের সাথে নেট পারচেজ যোগ করতে হবে। তাহলে প্রথমে ওপেনিং স্টক মানে প্রারম্ভিক মজুরটা আগে লিখে সেকেন্ড ঘরে বসাবো, তারপর নেট পারচেজ বের করার জন্য পারচেজের টাকাটা প্রথম ঘরে লিখব, লিখে তার সাথে অ্যাড বা যোগ করব ওমিটেড পারচেজ বা আনরেকর্ডেড পারচেজ, এটার বাংলা অর্থ হলো অলিখিত ক্রয় বা ধারে ক্রয়। যোগ করার পরে সেখান থেকে ক্রয় ফেরত মানে পারচেজ রিটার্ন থাকলে মাইনাস দিব, ঠিক একইভাবে ক্রয় বাট্টা বা পারচেজ ডিসকাউন্ট থাকলেও মাইনাস দিব। দেওয়ার পরে যেটা বের হবে সেটার সাথে ক্রয় সংক্রান্ত যে খরচ বা প্রত্যক্ষ খরচগুলো যোগ করব। প্রত্যক্ষ খরচগুলো কি কি? যেমন মজুরি, যার ইংরেজি হলো ওয়েজেস, ক্রয় পরিবহন, যার ইংরেজি হলো ট্রান্সপোর্টেশন ইন, এরকম জ্বালানি শুল্ক যদি থাকে আমরা যোগ করে দিব। যোগ করার পরে ফাইনালি আমরা লাস্ট ঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে সেখান থেকে যদি কোনো পণ্য উত্তোলন থাকে বা পণ্য বিতরণ থাকে সেটা আমরা মাইনাস করব। সেজন্য লেস গুডস উইথড্র বাই অনার অর্থাৎ মালিক কর্তৃক পণ্য উত্তোলন থাকলে বিয়োগ করব। এরপরে যদি কোনো আগুনে পণ্য বিনষ্ট হয় সেটাকে বলা হয় গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার। আগুনে পণ্য বিনষ্টের ইংরেজি কি? গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার থাকলে মাইনাস করব। মাইনাস করার পরে নিশ্চয়ই তোমার একটা টাকা বের হবে এখানে, যেটা বের হবে সেখান থেকে যখন তুমি সমাপনী মজুদ, যার ইংরেজি হলো ইন্ডিং স্টক বা ইন্ডিং ইনভেন্টরি, মাইনাস করে দিলেই তুমি ফাইনালি কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাবা। এই কস্ট অফ গুডস সোল্ড যত টাকায় আসুক সেটা তোমার নেট সেলস থেকে মাইনাস করে দিবা। এই যে আগে নেট সেলস বের করে রাখছিলা, নেট সেলস বের করার পরে কস্ট অফ গুডস সোল্ড বের করবা, নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা মাইনাস করে দিলেই তুমি গ্রস প্রফিট বা মোট মুনাফা পেয়ে যাবা। এখন এই জায়গায় একটা প্রশ্ন আছে, গ্রস প্রফিট হবে নাকি গ্রস লস হবে, অর্থাৎ মোট মুনাফা হবে নাকি মোট ক্ষতি হবে, সেটা নির্ভর করবে নেট সেলস বড় নাকি কস্ট অফ গুডস সোল্ডের অ্যামাউন্টটা বড় সেটার উপর। যদি নেট সেলস বড় হয় পার্থক্যর নাম গ্রস প্রফিট হবে, যদি কস্ট অফ গুডস সোল্ডের অ্যামাউন্ট বড় হয় সেক্ষেত্রে গ্রস লস বা মোট ক্ষতি বের হবে। তাহলে বুঝতে পারছো যে প্রথমে নেট সেলস বের করে নিতে হবে, তারপর কস্ট অফ গুডস সোল্ড বের করে নিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করতে হবে। এই স্টেপগুলোর মধ্যে হয়তো বা 2টা বা 3টা থাকবে, এটা একটা চার্ট, সেজন্য আমি সবগুলো নিয়ে আসছি এখানে। তারপরে আমরা ইন্ডিং ইনভেন্টরি মাইনাস করে দিলে কস্ট অফ গুডস সোল্ড পাবো, নেট সেলস থেকে ওই কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে দিলে হয় গ্রস প্রফিট অথবা গ্রস লস হবে। যদি নেট সেলস বড় হয় কস্ট অফ গুডস সোল্ড ছোট হয় তাহলে গ্রস প্রফিট হবে,
যদি নেট সেলস ছোট হয়, কস্ট অফ গুডস সোল্ড বড় হয়, তাহলে গ্রস লস হবে। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় ছোট হলে মোট মুনাফা, আর যদি বিক্রিত পণ্যের পরিমাণ বড় হয় কিন্তু নিট বিক্রয় ছোট হয়, সেক্ষেত্রে মোট ক্ষতি। এটা গেল মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের তৃতীয় ধাপ। নেট সেলস একটা, কস্ট অফ গুডস সোল্ড একটা, গ্রস প্রফিট একটা, তৃতীয় ধাপ। এরপরে আমরা পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজে আসলাম, যেটা তোমার গ্রস প্রফিট বা গ্রস লস যেটাই বের হোক, সেখান থেকে পরিচালন ব্যয়গুলো মাইনাস করবো। এখন পরিচালন ব্যয়গুলো কি কি? লেস অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে কি কি থাকতে পারে? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, অর্থাৎ বিক্রয় ও বিতরণ খরচ। আচ্ছা, বিক্রয় ও বিতরণ খরচের মধ্যে কি কি থাকে? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের মধ্যে মনোযোগ দিয়ে খেয়াল করো, সেলস স্যালারিজ থাকতে পারে, মানে বিক্রয় কর্মীর বেতন। ক্যারিজ আউটওয়ার্ড, মানে বিক্রয় পরিবহন। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, মানে বিজ্ঞাপন। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, মানে বিতরণ খরচ। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, ডেলিভারি ইকুইপমেন্ট, অর্থাৎ ডেলিভারি ইকুইপমেন্টের যদি কোনো অবশ্যই থাকে সেটা। ব্যাডেড এক্সপেন্সেস, মানে অনাদায়ী দেনা। প্যাকিং এক্সপেন্সেস, মানে প্যাকিং খরচ। স্টোর সাপ্লাইস এক্সপেন্সেস। এই যে তুমি যে কয়টা আইটেম দেখতেছো, এই কয়টার মধ্যে হয়তো বা একটা বা দুইটা থাকতে পারে, কিন্তু তোমাকে তো জানা থাকতে হবে, তাই না? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের মধ্যে কি কি আইটেমস আছে সেগুলো যদি তুমি জানা না থাকে, এখান থেকে মনে করো ব্যাডেড এক্সপেন্সেস দিছে, অথবা অ্যাডভার্টাইজিং অথবা ডিস্ট্রিবিউশন দিছে, তাহলে তোমাকে তো বুঝতে হবে যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ভিতরে এই দফাগুলো থাকে। তাইলেই তো তুমি একটা বা দুইটা দিলে তুমি এটা চুজ করতে পারবা তোমার জানা থাকলে। তো তোমার যদি টোটাল লিস্টটা জানা না থাকে তাইলে কিন্তু হবে না। এই যার কারণে এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার পরেও স্টুডেন্টদের ভিতরে সমস্যা থেকে যায়, কারণ তাদের এই লিস্টটা ভালো মতো আয়ত্ত করা হয় না। আশা করি আজকের ক্লাসের পরে ক্লিয়ার হয়ে যাবে। মনোযোগ দিয়ে খেয়াল করতে থাকো, দু একবার খাতা কলমে প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসো, আমরা তো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন টোটাল করে বাইরে টাকাটা নিয়ে আসব। এরপরে আমাদের অপারেটিং এক্সপেন্সেসে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন একটা মানে স্টেপ, আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আরেকটা স্টেপ। অর্থাৎ অপারেটিং এক্সপেন্সেসটাকে দুইটা ভাগে ভাগ, একটা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন আর একটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন মানে বিক্রয় ও বিতরণ খরচ। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বলতে অফিস ও প্রশাসনিক খরচকে বোঝায়। তাহলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের ভিতরে কী কী থাকে একটু খেয়াল করো। স্যালারিস অফিস, মানে অফিস কর্মীর যদি বেতন থাকে সেটা। রেন্ট এক্সপেন্সেস অফিস, অর্থাৎ রেন্টের যদি কোনো ভাড়া থাকে। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস অফিস ফার্নিচার, অর্থাৎ অফিসের আসবাবপত্রের যদি কোনো অবশ্যই হয় সেটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের এক্সপেন্সেসের আওতায় আসবে। কিন্তু ডেলিভারি ইকুইপমেন্টের যদি কোনো অবশ্যই হয় সেটা কিন্তু সেলিংয়ে যাবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যদি ডিরেক্ট থাকে সেটা বসবে। অফিস এক্সপেন্সেস থাকলে অডিট ফি, অডিট ফি মানে কি নিরীক্ষা খরচ। রিপেয়ার এক্সপেন্সেস মেরামত খরচ, এগুলাই মূলত অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের আওতায় বসবে। এই সবগুলো যদি তুমি যোগ করো নিশ্চয়ই একটা ফিগার আসবে, সেটা ফাইনালি লাস্ট করে নিয়ে আসবা। এবার মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন থেকে একটা অ্যামাউন্ট পাবো এবং অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে আরেকটা অ্যামাউন্ট পাবো। এই দুইটাই এক্সপেন্সেস, এই দুইটাই আমরা লেস করব। কার থেকে? আমরা কিছুক্ষণ আগে তুমি দেখো গ্রস প্রফিট বের করছিলাম, তাই না? মোট মুনাফা। এই যে মোট মুনাফা, এখান থেকেই আমরা সেলিং এক্সপেন্সেসের যোগফল এবং অফিস এক্সপেন্সেসের যোগফল দুইটা মাইনাস করে নেট অপারেটিং ইনকাম পেয়ে যাব। নেট অপারেটিং ইনকাম পাওয়ার পরে পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপের জন্য আমরা পরবর্তী পেজে নিয়ে আসলাম তোমাদেরকে। নেট অপারেটিং ইনকামের সাথে অ্যাড করতে হবে বা যোগ করতে হবে নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকাম বলতে কি বুঝি? অপরিচালন আয়সমূহ। এখন অপরিচালন আয় কোনগুলো সেটা যদি তুমি না জানো তাহলে তুমি নন অপারেটিং ইনকামে কেমনে বসাবা? সেই জন্য নন অপারেটিং ইনকামের যে আইটেমসগুলো আসে সেগুলোর সাথে একটু পরিচিত হও। সেটা হলো ইন্টারেস্ট ইনকাম যদি থাকে, অর্থাৎ সুদজনিত আয় যদি থাকে সেটা নন অপারেটিং ইনকামে বসবে। প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, অর্থাৎ স্থায়ী সম্পদ বিক্রয় করে যদি কোনো মুনাফা হয় সেটা বসবে। ডিভিডেন্ড ইনকাম মানে লভ্যাংশজনিত যদি কোনো আয় হয় সেটা। রেন্ট ফ্রম সাবলেট মানে উপভাড়া হতে যদি আয় হয় সেটা। এই চারটা আইটেমের যেটাই দেখো না কেন নন অপারেটিং ইনকামের মধ্যে বসবে।
বসার পরে যদি একাধিক থাকে যোগ করে বাইরে নিয়ে আসবা, যদি একটা থাকে সরাসরি লাস্ট করে লিখবা। তার থেকে লেস করতে হবে নন অপারেটিং এক্সপেন্সেস। নন অপারেটিং এক্সপেন্সেস মানে অপরিচালন ব্যয়সমূহ। আর যে আয়গুলো যোগ করছো ব্যয়গুলো বিয়োগ করবে। এখন কথা হলো নন অপারেটিং এক্সপেন্সেসে কী কী থাকে, যেমন ইন্টারেস্ট এক্সপেন্সেস, ব্যাংক চার্জ, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস মানে স্থায়ী সম্পদ বিক্রয় করে কোনো ক্ষতি হলে, প্রিলিমিনারি এক্সপেন্সেস মানে প্রাথমিক খরচ। এই সবগুলো নন অপারেটিং এক্সপেন্সেস, এগুলো যোগ করে লাস্ট ঘরে নিয়ে আসবো। এখন এই ইনকামটা যোগ করব, এক্সপেন্সেসটা বিয়োগ করে তুমি নেট ইনকাম পাবা। কার সাথে খেয়াল করো, তুমি কিছুক্ষণ আগে নেট অপারেটিং ইনকাম বের করছিলা, তাই না? এই নেট অপারেটিং ইনকামের যেই টাকা আসবে সেটার সাথে নন অপারেটিং ইনকামের যে যোগফল সেটা যোগ করবা, আর নন অপারেটিং এক্সপেন্সেসের যেটা যোগফল সেটা বিয়োগ করে দিলেই নেট ইনকাম পেয়ে যাবা। তাহলে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের ঘর কীরকম হয়, কোন কোন আইটেমগুলো, সেগুলো একটু খেয়াল রাখবা। আমরা যখন অঙ্কের ভিতরে তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করাবো আরও ক্লিয়ার হয়ে যাবে। ইনকাম স্টেটমেন্ট শেষ, এখন আমরা যাব পরবর্তী পেজে ব্যালেন্স শিটের মধ্যে। দেখো, ব্যালেন্স শিট করার আগে তোমাকে অনার সিকিউরিটি স্টেটমেন্টটা তৈরি করা শিখতে হবে। অনার সিকিউরিটি স্টেটমেন্ট, যেটার বাংলা অর্থ হলো মালিকানা সত্ত্ব বিবরণী, এটার একটা নমুনা বা চক আছে, সেটা একটু ফলো করো। প্রথমে কোম্পানির নাম লিখব, এক্স কোম্পানি বা যে কোম্পানি থাকুক, অনার সিকিউরিটি স্টেটমেন্ট দিব ফর দ্য ইয়ার ইন্ডেট 31 ডিসেম্বর, যত সাল থাকে তত সাল বসাই দিব। অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার ঘর দিলে হবে। এখানে ফরম্যাটটা খেয়াল করো, সবার আগে ক্যাপিটাল, তোমার প্রশ্নের ভিতরে যে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে সেখানে ক্যাপিটাল যেটা সেটা আগে বসাবো। ক্যাপিটাল মানে মূলধন, এটার সাথে এডিশনাল ক্যাপিটাল অর্থাৎ অতিরিক্ত মূলধন থাকলে যোগ করব। আমরা কিছুক্ষণ আগে যে নেট ইনকাম বের করছি সেটা যোগ করব। যদি নেট ইনকাম বের না হয়ে নেট লস বের হয় তখন কিন্তু বিয়োগ করব। এখানে খেয়াল রাখবা, একটা অঙ্কে নেট ইনকাম অথবা নেট লস যে কোনো একটা বের হবে। নেট ইনকাম বের হলে যোগ করবা, নেট লস হলে বিয়োগ করবা। তারপরে উত্তোলন, যার ইংরেজি হলো ড্রয়িংস থাকলে বিয়োগ করবা। লেস করতে হবে গুডস ড্রয়িং মানে কি, পণ্য উত্তোলন থাকলে বিয়োগ করবা। এরপরে হলো অ্যাড করবা ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে মূলধনের সুদ থাকলে যোগ করবা। এরপরে ইন্টারেস্ট অন ড্রয়িং থাকলে মানে উত্তোলনের সুদ থাকলে বিয়োগ করবা। লেস ইনকাম ট্যাক্স থাকলে মাইনাস করে দিবা। ফাইনালি যে অ্যান্সারটা বের হবে সেটার নাম হবে এন্ডিং অনার সিকিউরিটি। এছাড়াও আরও 2-1টা আইটেম আছে, সেগুলো আমরা যখন অঙ্কের ভিতরে দেখাবো তোমাদের অঙ্কের ভিতরে সেগুলো বোঝাবো। তাহলে আমাদের 2 নম্বর স্টেপ অনার সিকিউরিটি স্টেটমেন্ট শিখলাম। এর আগে ইনকাম স্টেটমেন্ট দেখলাম। ইনকাম স্টেটমেন্ট দুইভাবে হয়, একটা হলো সিঙ্গেল স্টেপ যদি সেটা সেবাদানকারী প্রতিষ্ঠানের হয়, আরেকটা হলো মাল্টি স্টেপ যেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এখন আসো ফাইনালি আমরা ব্যালেন্স শিট কীভাবে তৈরি করব। ব্যালেন্স শিটের বাংলা অর্থ সবাই জানো, উদ্ধৃতপত্র। কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পত্তি, দায় ও মালিকানাকে পৃথক পৃথক শিরোনামে উপস্থাপন করে যেই বিবরণী প্রস্তুত করা হয় তাকে শ্রেণীবিন্যস্ত উদ্ধৃতপত্র বলে। নিম্নে শ্রেণীবিন্যস্ত উদ্ধৃতপত্র বা ক্লাসিফাইড ব্যালেন্স শিটের একটি নমুনা চক দেখানো হলো, যেখানে এক্স কোম্পানি বা কোম্পানির নাম যেটাই থাকুক সেটা লিখবো, তারপর ব্যালেন্স শিট লিখবো। ব্যালেন্স শিটের তারিখটা খেয়াল করো কীরকম হয়, অ্যাজ এট ডিসেম্বর 31, যত সাল থাকে তত। এখানে কিন্তু অ্যাজ এট বসাইতে হবে, অর্থাৎ ব্যালেন্স শিটটা আসলে একটা নির্দিষ্ট তারিখের হয়, সেজন্য অ্যাজ এট কথাটা লিখতে হবে। অ্যাকাউন্টস টাইটেল 3টা টাকার ঘর দিবা। ব্যালেন্স শিটে কী হয়, ব্যালেন্স শিটে তোমরা যে হিসাব সমীকরণ শিখছিলে এ সমান এল প্লাস ই, অর্থাৎ একটা ব্যবসায়ের মোট সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্বের যোগফল, সেটাই আসলে একটা ব্যালেন্স শিটে দেখানো হয়। তো ব্যালেন্স শিটে সবার আগে আমরা অ্যাসেটসগুলো লিখবো। অ্যাসেটসের মধ্যে কারেন্ট অ্যাসেটস, তো চলতি সম্পদ। এই কারেন্ট অ্যাসেটসে কী কী থাকে, ক্যাশ ইন হ্যান্ড হাতে নগদ, ক্যাশ এট ব্যাংক ব্যাংকে জমা, অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার, নোটস রিসিভেবল প্রাপ্য বিল, সাপ্লাইস সরঞ্জাম, প্রিপেইড এনি এক্সপেন্সেস এটার অর্থ হলো অগ্রিম যে কোনো খরচ, অ্যাক্রুড ইনকাম মানে বকে আয় বা ইনকাম রিসিভেবল, ইন্ডিং ইনভেন্টারি মানে সমাপনী মজুদ, স্পেয়ার পার্টস খুচরা যন্ত্রাংশ, স্টক অ্যান্ড স্টোরস মজুদ, স্টক অফ স্টেশনারি অর্থাৎ মজুদ মনিহারি। এই যে কারেন্ট অ্যাসেটসের আইটেমসগুলো কী কী হয় দেখছো, এগুলোর ভিতর থেকে হয়তো 2টা বা 3টা বা 4টা থাকতে পারে। এখন কথা হলো তাহলে আমি এতগুলো কেন দেখাইলাম,
কারণ এতগুলোর ভিতরে কোন 3টা বা 4টা থাকে সেটা তো আমি জানি না বা তোমরাও জানো না, সেটা পরীক্ষার হলে আসার পরে বুঝতে পারি যে কি কি আসছে। এখন তুমি যদি স্পেয়ার পার্টস দেখো, এই যে স্পেয়ার পার্টসটা যে একটা কারেন্ট অ্যাসেটসের মধ্যে বসে, এটা যদি না বুঝো তাহলে তো তুমি এটা অন্য জায়গায় বসাই দিবা। সেজন্য এই কারেন্ট অ্যাসেটসের লিস্টটা তোমাকে খেয়াল রাখতে হবে, তারপরে যোগ করে বাইরে নিয়ে আসবা, টোটাল কারেন্ট অ্যাসেটসের পরিমাণ পেয়ে যাবা। এরপরে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ লিখতে হয়। বিনিয়োগগুলোর বিভিন্ন নাম থাকে। ইনভেস্টমেন্ট ইন শেয়ার মানে শেয়ারে বিনিয়োগ, বন্ডে বিনিয়োগ, সিকিউরিটি থাকতে পারে, হ্যাঁ, প্রমিসরি নোট, এগুলোকে বিনিয়োগ হিসাবে ধরা হয়। আদার লং টার্ম ইনভেস্টমেন্ট, অন্যান্য যদি কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকে সেটাও এই ইনভেস্টমেন্টের আওতায় আসবে। একাধিক ইনভেস্টমেন্ট থাকলে যোগ করে বাইরে নিয়ে আসবা, টোটাল ইনভেস্টমেন্ট নাম দিবা। এরপরে আরও কিছু অ্যাসেটস আছে, আমি পরবর্তী পেজে নিয়ে আসলাম, সেটা হলো ফিক্সড অ্যাসেটস, স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদগুলো আমরা সবাই চিনি, তারপরে একটু মনে করাই দিই। যেমন ল্যান্ড বা ভূমি থাকলে, বিল্ডিং বা দালান কোঠা, এই বিল্ডিংয়ের সাথে যদি কোনো পুঞ্জীভূত অবশ্যই থাকে সেটা কিন্তু মাইনাস করতে হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করে তারপরে ফাইনালি আনবো। যদি দেখো কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা পুঞ্জীভূত অবশ্যই না থাকে, সরাসরি বিল্ডিংটা বাইরে নিয়ে আসবা। এই বিল্ডিংয়ের মতো ঠিক একই লিজ হোল্ড প্রপার্টি মানে নিষ্কর সম্পত্তি, সেটাতেও যদি কোনো পুঞ্জীভূত অবশ্যই বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকে বিয়োগ করে বাইরে আনবা। আর যদি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন না থাকে তাহলে সরাসরি বাইরে নিয়ে আসতে পারবা। অর্থাৎ পুঞ্জীভূত অবশ্যই থাকলে বিয়োগ করে বাইরে আনবা স্থায়ী সম্পদ থেকে, আর যদি পুঞ্জীভূত অবশ্যই না থাকে সরাসরি। মেশিনারির সাথে যদি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকে বিয়োগ করে বাইরে নিয়ে আসবা। ইকুইপমেন্টের থেকে যদি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকে বিয়োগ করে বাইরে নিয়ে আসবা। ফার্নিচার, আসবাবপত্র, সেখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকলে বিয়োগ করে বাইরে নিয়ে আসবা। মোটর ভেহিকলস বা মোটর যানবাহন, সেখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকলে বিয়োগ করে বাইরে আনবা। যদি কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা পুঞ্জীভূত অবস্থা না থাকে সরাসরি লাস্ট কলামে লিখে দিবা। এবার সবগুলো ফিক্সড অ্যাসেট যোগ করে বাইরে নিয়ে যাবা, সেটার নাম দিবা টোটাল ফিক্সড অ্যাসেটস। এই যে ফিক্সড অ্যাসেটসের লিস্ট তুমি দেখতেছো, এখান থেকে হয়তো দেখা গেছে 2টা, 1টা অথবা সর্বোচ্চ 3টা থাকবে। এখন তুমি যদি মোটর ভেহিকলস দেখার পরে প্রশ্নে মোটর ভেহিকলস যে একটা ফিক্সড অ্যাসেটস এটা না বুঝো, তাহলে তুমি অঙ্কের মধ্যে ভুল করে ফেলবা। সেই জন্য লিস্টের যে দফাগুলো আছে, আইটেমসগুলো আছে, সেগুলোর দিকে মনোযোগ সহকারে খেয়াল করবা। এরপরে ইনট্যানজিবল অ্যাসেটস অর্থাৎ অস্পর্শনীয় সম্পত্তি, যেগুলো ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, বাট যেগুলোর বাজার মূল্য আছে সেগুলোকে বলা হয় ইনট্যানজিবল অ্যাসেটস। সেগুলো কি? গৌড়িল, সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, প্যাটেন্ট, প্রিলিমিনারি এক্সপেন্সেস, এগুলো হলো ইনট্যানজিবল অ্যাসেটস বা অস্পর্শনীয় সম্পত্তি। এই ধরনের কোনো সম্পদ যদি থাকে সেটাকে ইনট্যানজিবল অ্যাসেটস লিখে লাস্ট করে নিয়ে আসবা। একাধিক থাকলে যোগ করে বাইরে আনবা, একটা থাকলে সরাসরি লাস্ট করে বসাই দিবা। তারপরে তুমি এই যে ফিক্সড অ্যাসেটস এবং টোটাল ইনট্যানজিবল অ্যাসেটস বের হবে, এটার সাথে তুমি যে কিছুক্ষণ আগে কারেন্ট অ্যাসেটস বের করছিলা এবং ইনভেস্টমেন্ট বের করছিলা, এই দুইটা সম্পদের সাথে পরবর্তী পেজের ফিক্সড অ্যাসেটস এবং ইনট্যানজিবল অ্যাসেটস যোগ করলে তুমি মোট সম্পদ বা টোটাল অ্যাসেটস পেয়ে যাবা। এটা গেল প্রথম অংশ। এখন এই টোটাল অ্যাসেটসের সাথে কি মিলাইতে হবে? টোটাল অ্যাসেটসের সাথে মিলাইতে হবে প্রতিষ্ঠানে কত লাইবিলিটিস এবং মালিকানা সত্ত্ব বা দায় এবং মালিকানা সত্ত্ব আছে। সেজন্য আমরা লাইবিলিটিস অ্যান্ড অনার সিকিউরিটি লিখলাম। লিখার পরে প্রথমে কারেন্ট লাইবিলিটিস বা চলতি দায়গুলো লিখব। দেখো চলতি দায়ের মধ্যে কি কি থাকতে পারে? অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, নোটস পেয়েবল মানে প্রদেয় বিল, এক্সপেন্সেস পেয়েবল মানে প্রদেয় খরচ, ইনকাম ট্যাক্স পেয়েবল প্রদেয় আয়কর, অ্যাডভান্সড বা আনআর্নড রেভিনিউ অর্থাৎ অগ্রিম আয়, ব্যাংক ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত, অ্যাডভান্স ফ্রম কাস্টমার অর্থাৎ দেনাদারদের থেকে আগাম গ্রহণ, ডিভিডেন্ড পেয়েবল লভ্যাংশ প্রদেয়, আনক্লেইম ডিভিডেন্ড মানে দাবিহীন লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড মানে ওই প্রভিডেন্ট ফান্ড যেটা সেটা, এমপ্লয়ি সিকিউরিটি কর্মীদের সিকিউরিটি থাকলে সেটা। তাহলে এই যে তুমি কারেন্ট লাইবিলিটিসের লিস্ট দেখতে পাচ্ছ, এই লিস্টগুলো তোমার খেয়াল রাখতে হবে। এই লিস্টের ভিতর থেকে হয়তোবা দেখা গেছে অ্যাকাউন্টস পেয়েবল আছে, এক্সপেন্সেস পেয়েবল আছে বা কোনো বকেয়া খরচ আছে, মানে 2-3টা থাকবে, কিন্তু তোমার সবগুলো জানা থাকতে হবে। কেন জানা থাকতে হবে? কারণ তোমার এখান থেকে যদি দেখো প্রভিডেন্ট ফান্ড আছে
অথবা এমপ্লয়ি সিকিউরিটি আছে, তাহলে তুমি এমপ্লয়ি সিকিউরিটি কোথায় বসে যদি না জানো, তুমি ভুল জায়গায় বসাই দিবা, সেই জন্য জানা থাকতে হবে। তবে হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই। এগুলো তুমি যদি আমাদের যে পিডিএফগুলো দেওয়া আছে সেখান থেকে যদি তুমি 7-8টা প্র্যাকটিস করো, ওইখান থেকেই তোমার অঙ্ক চলে আসবে। তাহলে টোটাল কারেন্ট লাইবিলিটিস আমরা লাস্ট করে নিয়ে যাব। এরপরে লং টার্ম লাইবিলিটিস অর্থাৎ দীর্ঘমেয়াদী দায়গুলো লিখব। এই লং টার্ম লাইবিলিটিস বা দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে কি কি থাকে? মর্গেজ লোন মানে বন্ধকি ঋণ, বন্ড পেবল প্রদেয় বন্ড, ব্যাংক নোট পেবল প্রদেয় ব্যাংক নোট, ডিভেঞ্চার মানে ঋণপত্র। এ ধরনের আইটেমসের মধ্যে যেটাই থাকুক সেটা লং টার্ম লাইবিলিটিসের মধ্যে বসবে। বসার পরে একাধিক থাকলে যোগ করে বাইরে আনবো, যদি শুধু একটা থাকে সেটা লাস্ট করে নিয়ে আসবো। এখন তুমি এই লাইবিলিটিস এবং এই টোটাল লং টার্ম লাইবিলিটিস এটার সাথে পরবর্তী পেজে অনার্স ইকুইটি বা স্টক হোল্ডার ইকুইটি থাকলে সেটা যোগ করতে হবে। এখন দেখো এই অনার্স ইকুইটি বা স্টক হোল্ডার ইকুইটি কীভাবে বের হয়। প্রথমে প্রশ্নের ভিতরে যদি ক্যাপিটাল থাকে বা তুমি অনার্স ইকুইটির ভিতরে যে একটা ইন্ডিং ক্যাপিটাল বের করছো সেটা লিখবা। লিখার পরে নেট ইনকাম থাকলে যোগ করবা, নেট লস থাকলে বিয়োগ করবা। অথবা তুমি যদি ইন্ডিং অনার্স ইকুইটি বা ইন্ডিং ক্যাপিটাল বের করছিলা সেটা এখানে বসাই দিলে তখন কিন্তু আর এই যে নেট ইনকাম নেট লস এগুলো ওইখানে হয়ে যাবে, এখানে আর না করলেও চলবে। আর যদি তুমি ওই অনার্স ইকুইটি যেটা দেখাইছি সেটা এখানের ভিতরে করতে চাও তাহলে ক্যাপিটাল লিখে নেট ইনকাম যোগ করে নেট লস বিয়োগ করবা। অর্থাৎ অনার্স ইকুইটির ভিতরে যে কাজগুলো করছো তখন সেগুলো এখানে করতে হবে। আর যদি অনার্স ইকুইটির ভিতরে করো তাহলে এখানে শুধু ইন্ডিং অনার্স ইকুইটি লিখে দিলে হয়ে যাবে। তার সাথে রিজার্ভ ফান্ড থাকলে বসাবা, শেয়ার প্রিমিয়াম মানে শেয়ার অধিহার, রিটেন আর্নিংস সংরক্ষিত আয়ের ব্যালেন্স থাকলে বসিয়ে সব যোগ করে লাস্ট ঘরে নিয়ে আসবা, টোটাল ইকুইটি পেয়ে যাবা। এই টোটাল ইকুইটির সাথে কিছুক্ষণ আগে আমরা যে টোটাল কারেন্ট লাইবিলিটিস এবং টোটাল লং টার্ম লাইবিলিটিস এই দুটো যোগ করে দিলেই তোমার টোটাল অ্যাসেটসের সাথে মিলে যাবে। তাহলে আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করলাম। বেসিক কনসেপ্টে ইনকাম স্টেটমেন্ট কীভাবে তৈরি হয়, অনার্স ইকুইটি এবং ব্যালেন্স শিট কীভাবে তৈরি হয় দেখলাম। এখন আমরা একটা অঙ্ক দেখব, মনোযোগ সহকারে অঙ্কটা খেয়াল করব। এতক্ষণ যে বেসিক কনসেপ্টগুলো দেখছি সেগুলোকে বেস করে করে আমরা অঙ্ক করার চেষ্টা করব। তবে আমি আবার বলতেছি, আমাদের পিডিএফের মধ্যে যেই 8-9টা অঙ্ক আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, এগুলো করলে ওইখান থেকে তোমরা পেয়ে যাবা, ভয়ের কোনো কারণ নেই। আমাদের যারা কোর্সে যুক্ত আছো তাদেরকে পিডিএফগুলো দেওয়া আছে এবং রেকর্ড ক্লাসও দেওয়া আছে, তাছাড়া লাইভ ক্লাসে আমরা এগুলো নিয়ে আরও কথা বলবো। একটু খেয়াল করি, প্রশ্নটা আগে বুঝি। প্রেজেন্টেড বিলো ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ নেন্সি সাপ্লাই কোম্পানি অ্যাজ অফ ডিসেম্বর 31, 2022। নিচে নেন্সি সাপ্লাই কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের 31শে ডিসেম্বর 2022 সালের একটি রেয়া মিল ট্রায়াল ব্যালেন্স মানে রেয়া মিল দেওয়া হলো। আমরা সবাই জানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীর সময় একটা রেয়া মিল দেওয়া থাকে, কিছু সমন্বয় দেওয়া থাকে। তারপরে ওই রেয়া মিল এবং সমন্বয় উভয়ের মানে মিলে ইনকাম স্টেটমেন্ট করতে হয়, আর স্টেটমেন্ট অফ অনার্স ইকুইটি করতে বলে এবং ব্যালেন্স শিট করতে বলে। তাহলে আমরা রেয়া মিলের মধ্যে দেখতে পাচ্ছি ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যালাউন্স ফর ডার্টফুল ইনভেন্টরি ডিসেম্বর 31, প্রিপেড ইন্স্যুরেন্স, ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার, নোটস পেবল, ক্যাপিটাল, ড্রয়িং, সেলস, কস্ট অফ গুডস সোল্ড, সেলস স্যালারিজ এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজিং, অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারিজ এক্সপেন্সেস দেওয়া আছে। তারপরে দেখা যাচ্ছে রেয়া মিলটার যোগফল ডেবিট দিকে 7,54,300, ক্রেডিট দিকেও 7,54,300 আছে। রেয়া মিলের যে দফাগুলো সেগুলো আমরা যখন অঙ্ক করব তখনও আমরা পরে পরে করব, সেজন্য এখানে আমরা বিস্তারিত আলোচনা না করে জাস্ট হিন্টস দিয়ে রাখলাম। অ্যাডজাস্টমেন্ট ডাটা সমন্বয়, দেখো এখানে 4টা সমন্বয় আছে তাই না? তো আমরা তো অঙ্ক করার সময় সমন্বয়গুলো আমরাও পারবো। তারপরে একটু বুঝাই দিই। 1 নম্বর বলছে ব্যাড ডেপ্ট আর এস্টিমেটেড টু বি টাকা 1,400, অর্থাৎ অনাদায়ী দেনা অনুমান করতে হবে 1,400 টাকা। 2 নম্বর বলছে ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট ইজ ডেপ্রিসিয়েটেড আন্ডার স্ট্রেট লাইন মেথড বেসড অন এ 6-year লাইফ উইথ নো স্যালভেজ ভ্যালু। এটার অর্থ হলো এই যে ফার্নিচার এবং ইকুইপমেন্ট আছে, এই ফার্নিচার এবং ইকুইপমেন্টের অবশ্যই ধরতে হবে কিসের ভিত্তিতে? স্ট্রেট লাইন মেথড, স্থির কিস্তি পদ্ধতিতে, ঠিক আছে? এবং সেখানে বেস করতে হবে এটার আয়ুষ্কাল 6 বছর
এবং কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, নো স্যালভেজ ভ্যালু মানে কোনো ভগ্নাবশেষ মূল্য নাই। 3 নাম্বার, ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং দ্য ইয়ার, টাকা 2550। অর্থাৎ এখানে যে প্রিফেড ইন্স্যুরেন্স দেখতে পাচ্ছ, ওরা বলছে এই প্রিফেড ইন্স্যুরেন্স মানে অগ্রিম বিমা, এখান থেকে এক্সপায়ার্ড হয়েছে মানে খরচ হয়েছে 2550। 4 নাম্বার সমানে বলছে নোটস পেয়াবল ব্যালেন্স কনসিস্ট অফ এ নোট ফর 1 year at an annual interest rate of 10% dated March 1, 2022। এটার অর্থ হলো তাদের যে নোটস পেয়াবল মানে প্রদেয় বিল, এই প্রদেয় বিলের ব্যালেন্স কনসিস্ট মানে বিবেচনা করতে হবে 1 বছরের 1 year, এবং এটার ইন্টারেস্ট রেট অ্যানুয়াল বার্ষিক সুদের হার হলো 9%। তবে এখানে হিসাব করার সময় মার্চের 1 তারিখ থেকে হিসাব করতে বলছে। 1 নাম্বার সমানে বলছে ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড ইজ টাকা 79,200। দেখো উপরে একটা ইনভেন্টরি আছে রেয়ামিলের ভিতরে, মনে রাখবা রেয়ামিলের ভিতরে যে ইনভেন্টরি সেটা ওপেনিং ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুদ, আর সমন্বয়ের মধ্যে যে ইনভেন্টরি অন হ্যান্ড আছে এটা সমাপনী মজুদ। তাহলে এখন আমাদের প্রশ্ন বোঝা শেষ। করতে বলছে কি? করতে বলছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ একটি ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করো। এ স্টেটমেন্ট অফ অনার্স ইকুইটি, একটি অনার্স ইকুইটি প্রস্তুত করো। অ্যান্ড এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট, এবং একটি শ্রেণী বিন্যস্ত উদ্ধৃতপত্র প্রস্তুত করো। তাহলে আমরা কিছুক্ষণ আগে ইনকাম স্টেটমেন্টে যে শিখছিলাম, এখানে প্রশ্ন থেকে দেখে আমরা কি দেখতে পারছি? আমরা দেখতে পারছি কস্ট অফ গুডস সোল্ড আছে, ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে। আবার আমাদের এখানে প্রশ্নের ভিতরে সেলস দেয়া আছে। তাহলে সেলস যখন দেয়া আছে, আমি বলছিলাম যখন ক্রয় বিক্রয় দেয়া থাকবে তখন বুঝতে হবে এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট বা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী করতে হবে। তাহলে আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্টটা বুঝাই, পরবর্তী পেজে আসলাম। ইনকাম স্টেটমেন্টের জন্য একটা ঘর আমরা দেখতে পাচ্ছি, উপরে কোম্পানির নাম আগে লিখব ন্যান্সি সাপ্লাই কোম্পানি, তারপরে লিখব ইনকাম স্টেটমেন্ট আয় বিবরণী, তারপরে ডেটটা ফর দ্য ইয়ার ইন ডেট December 31, 2022। আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি, দেখো ট্রায়াল ব্যালেন্সের যে ডেট আছে 31 ডিসেম্বর 2022, তাছাড়া আমাদের একদম নিচে করণীয়তে ডেট দিয়ে দিছে 31 ডিসেম্বর 2022 সালের জন্য। সেজন্য আমরা এখানে ওই ফর দ্য ইয়ার ইন ডেট December 31 লিখে যত সাল তত সাল বসাই দিলাম। আমরা ইনকাম স্টেটমেন্টে শিখছিলাম সবার আগে নেট সেলস বের করতে হয়। নেট সেলসের সাথে বের করার জন্য যদি অলিখিত বিক্রয় বা কোনো বিক্রয় ফেরত থাকে, অলিখিত বিক্রয় থাকলে যোগ, বিক্রয় ফেরত থাকলে বিয়োগ। কিন্তু আমাদের প্রশ্নের ভিতর দেখো শুধুমাত্র সেলস আছে 6 লাখ, এখানে প্রশ্নে কোথাও বিক্রয় ফেরত নাই, বিক্রয় বাট্টা নাই বা অলিখিত বিক্রয় নাই। আমি কিন্তু তখনই বলছি যে বেসিক ক্লাসে যা থাকে সবগুলো একটা প্রশ্নে থাকে না, এখান থেকে কিছু একটা অংশ থাকে। যেমন এখানে শুধু সেলস আছে, তাহলে এখানে সেলসটাই তোমার নেট সেলস ধরতে হবে। তো সেলসটা সেজন্য আমরা একদম লাস্ট করে লিখে দিছি। হ্যাঁ, এখন যদি অলিখিত বিক্রয় বা আনরেকর্ডেড সেলস থাকলো তাহলে এই ঘরে লিখে যোগ করে তারপর আনতাম। যেহেতু সেলস আছে আর কিছু নাই, সুতরাং এই সেলসটাই নেট সেলস লাস্ট করে নিয়ে আসলাম। আনার পরে সেলস থেকে আমরা শিখছিলাম কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হয়। দেখো কস্ট অফ গুডস সোল্ড প্রশ্নে যদি দেয়া থাকে তাহলে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যায়। এখানে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড দেয়া আছে, দেখো 3,98,000। বাট কস্ট অফ গুডস সোল্ড যদি দেয়া না থাকে তখন প্রশ্নের ভিতরে ওপেনিং স্টক, পারচেস এগুলোকে বেস করে করে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে, ঠিক আছে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড দেয়া আছে 3,98,000। এখন আমরা এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে এই যে তুমি ইনভেন্টরি দেখতেছ রেয়া মিলে প্রারম্ভিক মজুদ 80,000, সেখান থেকে 1 নাম্বার সমন্বয়ে যে সমাপনী মজুদ আছে ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড, এই যে 79,200 এবং 80,000 এটার যে পার্থক্য, এই পার্থক্যটা যোগ করতে হবে। মনোযোগ দিয়ে খেয়াল করো কথাটা। যদি ইনভেন্টরি রেয়া মিলেরটা বড় হয় মানে প্রারম্ভিক মজুদ বড় হয়, সমাপনী মজুদ ছোট হয়, পার্থক্যটা যোগ হয়। আর যদি সমাপনী মজুদ বড় হয়, প্রারম্ভিক মজুদটা ছোট হয়, সেক্ষেত্রে পার্থক্যটা বিয়োগ হয়। তাহলে এখন আমরা কস্ট অফ গুডস সোল্ড 3,98,000 সাথে 80,000 যোগ 79,000 বিয়োগ করলে এই দুইটার যে একটা পার্থক্য বের হবে,
এটা যোগ হচ্ছে কেন? কারণ ওই যে প্রারম্ভিক মজুদ বড়, যদি সমাপনী মজুদ বড় হইতো তাহলে পার্থক্যটা কিন্তু বিয়োগ হইতো। তো সেই জন্য এটা খেয়াল রাখবা, প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদের পার্থক্য হয় যোগ হবে না হয় বিয়োগ হবে। যদি প্রারম্ভিক মজুদ বড় হয় পার্থক্যটা যোগ হবে, আর যদি সমাপনী মজুদ বড় হয় পার্থক্যটা বিয়োগ হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড থাকলে একদম কাজটা সহজ, যোগ বিয়োগ করে 3,98,800 আসছে। সেলস থেকে 3,98,800 মাইনাস করলে আমরা গ্রস প্রফিট বা মোট মুনাফা পাবো 2,01,200। এই গ্রস প্রফিটের পরে আমাকে কি করতে হয়? আমরা বেসিক ক্লাসে কি শিখছি? অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করতে হয়, লেস অপারেটিং এক্সপেন্সেস। এই অপারেটিং এক্সপেন্সেস আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। দেখো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস লিখলাম, লিখে এর আওতায় কী কী থাকে আমরা কিন্তু শিখছিলাম। সেলস স্যালারিজ থাকলে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস থাকলে এবং ব্যাড ডেপ্ট। তাহলে আমার এই প্রশ্নের দিকে যদি দেখি, দেখো প্রশ্নের ভিতরে এই যে সেলস স্যালারিজ এক্সপেন্সেস আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস আছে, এই দুইটা আছে। এরপরে সমন্বয়ের ভিতরে ব্যাড ডেপ্ট আছে না, এই ব্যাড ডেপ্ট আছে 1400। মনোযোগ দিয়ে খেয়াল করবা, যদি প্রশ্নে ব্যাড ডেপ্ট সমন্বয়ে থাকে এটা হলো নতুন, আর যেটা রেয়ামিলের ভিতরে অ্যালাউন্স ফর ডাউটফুল এটা পুরাতন। এই নতুনটা থেকে এই পুরাতনটা মাইনাস করবো এখন, ঠিক আছে? এই জায়গায় অনেকে একটু ভুল করে ফেলে। তাহলে নিউ ব্যাড ডেট বলতে যেটা রেয়ামিলের মধ্যে আছে, সমন্বয়ের মধ্যে আছে, 1 নম্বর সমন্বয় আমি আবার দেখাচ্ছি। এই যে ব্যাড ডেট এক্সপেন্সেস আর এস্টিমেটেড টু বি 1400, এটা নিউ। আর অ্যালাউন্স ফর ব্যাড ডেট নামে যেটা ক্রেডিট দিকে টাকা থাকে সেটা ওল্ড, পুরাতন, সেটা আমরা ওল্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেট নামে মাইনাস করব। মনে রাখবা সমন্বয়ের কাজ দুইবার করে হবে, মানে এই 1400-র কাজ আবার হবে, বাট রেয়ামিলেরটা একবারেই হয়। 1400 থেকে 700 মাইনাস করলে 700 আসবে। এখন এই 50,000, 6,700, 700 এই সবগুলো যোগ করলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের যোগফল পাবো 57,400। এরপরে 2 নম্বরে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, কারণ অপারেটিং এক্সপেন্সেসকেও তো দুই ভাগে ভাগ করতে হয়। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের মধ্যে কী কী থাকে খেয়াল করবা। অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারিজ এক্সপেন্সেস 65,000, এগুলো কিন্তু প্রশ্নে আছে। দেখো প্রশ্নের ভিতরে অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারিজ এক্সপেন্স অর্থাৎ প্রশাসনিক বেতন, এটা একটা। এরপরে প্রিপেইড ইন্স্যুরেন্স তুমি দেখতে পাচ্ছ 5,100। এটার সাথে 3 নাম্বার সমন্বয়ে বলছে ইন্স্যুরেন্স এক্সপার্ট, মানে অগ্রিম বিমা থেকে বিমা বাবদ খরচ হয়েছে 2,550, এটাও বসবে, ঠিক আছে? বসার পরে ফার্নিচারের একটা অবশ্যই দত্ত বলছে। আমি যদি প্রশ্নে তোমাদেরকে দেখাই, 2 নাম্বার সমন্বয়ে দেখো, ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট ইজ ডেপ্রিসিয়েটেড আন্ডার স্ট্রেট লাইন মেথড বেসড অন এ 6-year লাইফ উইথ নো স্যালভেজ ভ্যালু। অর্থাৎ ফার্নিচার এবং ইকুইপমেন্টের উপরে সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই দত্ত হবে, যেখানে ফার্নিচারের আয়ুষ্কাল 6 বছর দত্ত হবে এবং কোনো ভগ্নাবশেষ মূল্য নাই বিবেচনা করতে হবে। তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধরার নিয়ম জানি কি, আমাদের যে ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট আছে 84,000, এটাকে তার আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। তাহলে 84,000-কে 6 বছর যে আয়ুষ্কাল, সেটা যদি আমরা ভাগ করি 84,000 ভাগ 6, 1 বছরের অবশ্যই পেয়ে যাব। এখন এই 3টা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ করব, 65,000, 2,550, 14,000, এই 3টা যোগ করলে 81,550। তাহলে গ্রস প্রফিট 2,01,200 থেকে 57,400, 81,550 মাইনাস করে দিলে 62,250। এটার নাম হবে অপারেটিং ইনকাম বা পরিচালন মুনাফা, ঠিক আছে? অপারেটিং ইনকাম বের হওয়ার পরে লেস করতে হবে নন অপারেটিং এক্সপেন্সেস, মানে অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় কোনগুলো আমরা তো লিস্টে শিখছিলাম। যদি কোনো ইন্টারেস্ট থাকে, সেটা ইন্টারেস্ট এক্সপেন্সেস থাকে, সেটা নন অপারেটিংয়ে আসে। তাইলে আমাদের প্রশ্নের ভিতরে আমরা যদি দেখাই সমন্বয়ের মধ্যে কি বলছে, দেখো 4 নাম্বার সমন্বয়ে বলছিল নোটস পেয়েবল ব্যালেন্স কনসিস্ট অফ এ নোট ফর 1 year at an annual interest rate of 9%, dated March 1, 2022। এটার অর্থ হলো নোটস পেয়েবল মানে উপরে যে নোটস পেয়েবল দেওয়া আছে প্রদেয় বিল,
এই প্রদেয় বিলটাকে 1 বছরের বিবেচনায় করতে হবে এবং এটার বার্ষিক সুদ ধরতে হবে 9% এবং হিসাব করতে হবে মার্চের 1 তারিখ থেকে। আচ্ছা, 28,000-এর 9% তুমি 1 বছরের বের করবা। করার পরে মার্চ থেকে যদি হিসাব করো, বলো তো মার্চ থেকে ডিসেম্বর কয় মাস? একটু কমেন্টে জানাই দাও মার্চ থেকে ডিসেম্বর কয় মাস। আমি একটু কমেন্ট চেক করতেছি। আর রিকোয়েস্ট করবো অবশ্যই শেয়ার করবা। যতজন ক্লাস জয়েন হয়েছো প্রত্যেকে তাদের কলেজের নাম লিখবে এবং ক্লাসটা শেয়ার করবে। কমেন্টে জানাই দাও যে মার্চ থেকে ডিসেম্বর কয় মাস, একটু জানাই দাও সবাই, কেমন? মার্চ থেকে ডিসেম্বর 10 মাস। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সেজন্য ইন্টারেস্ট অন নোটস পেয়েবলটা আমরা কীভাবে বের করবো? 28,000 টাকা যেটা নোটস পেয়েবল আছে সেটা 9% আগে প্রয়োগ করব। যেই টাকা বের হবে সেটা হবে 1 বছরের। সেটাকে 1 বছর সমান 12 মাস, 12 দিয়ে ভাগ করব, 10 দিয়ে গুণ করলে 2,100 টাকা। এটাই হবে প্রদেয় বিলের সুদ বা বকেয়া সুদ। সেটা আমরা মাইনাস করে দিলেই নেট ইনকাম 60,150 পেয়ে যাব। তাহলে আমরা নেট ইনকাম বের করে ফেললাম। নেট ইনকাম যখন বের করে ফেলছি, আমরা পরের স্টেপটা করব, সেটা হলো অনার্স সিকিউরিটি। দেখো, অনার্স সিকিউরিটির ঘরটা উপরে কোম্পানির নাম লিখব, ন্যান্সি সাপ্লাই কোম্পানি, স্টেটমেন্ট অফ অনার্স সিকিউরিটি ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2022। এই অনার্স সিকিউরিটিতে সবার আগে ওপেনিং ক্যাপিটাল বা প্রারম্ভিক মূলধন লিখতে হবে। কত টাকা? 90,600। এটা কোথায় পাবো? এটা আমাদের যে প্রশ্ন আছে এই প্রশ্নের ভিতরে তুমি দেখো, এই যে ক্যাপিটাল দেখতে পারছো 90,600, এই 90,600 প্রশ্ন থেকে খুঁজে বসাই দিবা। এই ক্যাপিটালের সাথে তুমি কিছুক্ষণ আগে নেট ইনকাম বের করছিলা কত? 60,150। এই নেট ইনকামটা যোগ করে দিবা। যদি নেট লস আসতো বিয়োগ করতা। করার পরে ক্যাপিটালের সাথে নেট ইনকাম যোগ করলে 1,50,750। সেখান থেকে ড্রয়িংস বা উত্তোলন থাকলে মাইনাস করব। আমরা যদি প্রশ্নে দেখি, দেখো আমাদের প্রশ্নের ভিতরে কিন্তু ড্রয়িং আছে কত? 5,000। এই ড্রয়িং 5,000 টাকা, এটা আমরা মাইনাস করে দিলেই 1,45,750। এটার নাম হবে ইন্ডিং ক্যাপিটাল বা সমাপনী মূলধন। তাহলে আমরা ইন্ডিং ক্যাপিটাল বের করলাম। বের করার পরে এখন আমরা ব্যালেন্স শিটে যাব, কারণ প্রশ্নের ভিতরে সিরিয়ালি বলছে প্রথমে ইনকাম স্টেটমেন্ট করো, তারপরে স্টেটমেন্ট অফ অনার্স সিকিউরিটি করো, তারপরে বলছে ব্যালেন্স শিট দেখাও। তাহলে এখন আমরা ব্যালেন্স শিটে যাচ্ছি। আমরা ব্যালেন্স শিটে বেসিক ক্লাসে শিখছিলাম কোম্পানির নাম লিখতে হবে, ব্যালেন্স শিট, তারপরে ডেট লেখার সময় অ্যাজ এট অথবা অ্যাজ অন ডিসেম্বর 31, 2022। প্রথমে অ্যাসেটস লিখে কারেন্ট অ্যাসেটসগুলো লিখব। কারেন্ট অ্যাসেটসে আমরা কী কী শিখছিলাম? ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল এবং অগ্রিম বিমা, তাছাড়া সমাপনী মজুদ, প্রাপ্য বিল, এগুলাই চলতি সম্পদে হয়। এখন আমাদের প্রশ্নের ভিতরে কি কি আছে দেখো, যেমন ক্যাশ, এটা চলতি সম্পদ। অ্যাকাউন্টস রিসিভেবল মানে দেনাদার, এটাও চলতি সম্পদ। সমাপনী মজুদ আছে, এটাও চলতি সম্পদ। প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম যে কোনো খরচ চলতি সম্পদ। তাহলে প্রশ্নের ভিতর থেকে তোমাকে সেগুলো খুঁজে খুঁজে আনতে হবে। এখন বেসিক ক্লাস যদি তুমি না দেখো বা বেসিক ক্লাস যদি তুমি ভালো মতো প্র্যাকটিস না করো, তাহলে প্রশ্নে খোঁজার পরেও তো তুমি খুঁজে পাবা না। কেন খুঁজে পাবা না? মনে করো তোমাকে বলছে যে দোকানে গিয়ে জনাব রহিমকে 5,000 টাকা দিয়ে আসো। এখন তুমি যদি জনাব রহিমকে সেটা না চিনো, তুমি কাকে দিবা? এখানেও সেই জিনিসটা, কারেন্ট অ্যাসেটস কোনগুলো সেগুলো তোমাকে বেসিক ক্লাস থেকে জেনে নিতে হবে। কারেন্ট অ্যাসেটসের যে তালিকা, যে লিস্ট। তাহলে ক্যাশ প্রশ্ন থেকে 18,500 লিখলাম। অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার 42,000। দেখো এই অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের প্রশ্নে 42,000 আছে, কিন্তু এটার সাথে 1 নাম্বার সমন্বয়ের কাজ আছে। আমি তখনই বলছিলাম যে সমন্বয়ের কাজগুলো দুইবার করে হয়। কি কাজ আছে? ব্যাড ডেপ্ট আর এস্টিমেটেড টু বি 1400, অর্থাৎ অনাদায়ী দেনা ধার্য করতে হবে 1400 টাকা। তাহলে এই অনাদায়ী দেনার কাজ একবার ইনকাম স্টেটমেন্টে হয়েছে, আর একবার অ্যাকাউন্টস রিসিভেবলে এখান থেকে লেস করতে হবে। 42,000 থেকে 1400 টাকা মাইনাস করলে 40,600। ওকে, এখন প্রিপেড ইন্স্যুরেন্স। দেখো আমাদের প্রশ্নের ভিতরে প্রিপেড ইন্স্যুরেন্স আছে 5,100। এই 5,100 থেকে তোমাকে 3 নাম্বার সমন্বয়ে বলছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং দ্য ইয়ার 2,550, মানে অগ্রিম বিমা থেকে এক্সপায়ার্ড হয়েছে 2,550। তাহলে 5,100 থেকে 2,550 যদি এক্সপায়ার্ড হয়, আরও বাকি যেগুলো আছে সেগুলা অবশিষ্ট প্রিপেড ইন্স্যুরেন্স।
প্রিফার্ড ইন্স্যুরেন্স মানে অগ্রিম যে কোনো খরচ সম্পদ, সেজন্য 5,100 থেকে যেটা খরচ হয়ে গেছে সেটা মাইনাস করে, আর 2,550 যেটা আছে সেটা সম্পদে দেখাইলাম। এরপরে সমাপনী মজুত আছে 79,200, আমাদের একদম সর্বশেষ সমন্বয়ের মধ্যে দেখো ইনভেন্টরি অ্যাকচুয়ালি অন হ্যান্ড 79,200, এটা বসাই দিব। বসাই দেওয়ার পরে আমরা টোটাল কারেন্ট অ্যাসেটস আর নাই প্রশ্নের মধ্যে, যোগ করে 1,40,850। এরপরে আমরা ইনভেস্টমেন্ট লিখব। তো আমাদের প্রশ্নের ভিতরে দেখা যাচ্ছে কোনো ইনভেস্টমেন্ট নাই। তুমি যদি প্রশ্নে দেখো এই প্রশ্নের আমিলের ভিতরে কোথাও কোনো ইনভেস্টমেন্ট নাই, সেজন্য ইনভেস্টমেন্ট তুমি লিখবা, লিখে ডট দিয়ে রাখবা। এরপরে ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটসের মধ্যে আমরা অনেকগুলো শিখছিলাম, তার মধ্যে আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নটার দিকে তাকাইলে ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্টটা শুধু আছে। তাহলে ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট আছে কত? 84,000। এই 84,000-এর সাথে আবার 2 নম্বরের সমন্বয় আছে। 2 নম্বর সমন্বয় বলছে এটার উপরে সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধরো। ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট ইজ ডেপ্রিসিয়েটেড আন্ডার স্ট্রেট লাইন মেথড বেসড অন এ 6-year লাইফ হু নো সেলভেজ ভ্যালু উইথ নো সেলভেজ ভ্যালু, মানে কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, কিন্তু অবশ্যই ধরতে হবে সরলরৈখিক পদ্ধতিতে এবং 6 বছর আয়ুষ্কাল ধরে। তাহলে আমরা ইতিমধ্যে তো অলরেডি একবার বের করে ফেলছি 84,000-কে 6 দিয়ে ভাগ করে, সেটাই আমরা মাইনাস করব। তাহলে ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট 84,000, সেটার সাথে 84,000-কে 6 দিয়ে ভাগ করে দেখো 14,000 আসবে। এই 14,000-এর সাথে তোমার রেয়ামিলের ভিতরে একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট 35,000 আছে। এইটা 35,000 রেয়ামিলেরটা প্লাস 84,000-কে 6 দিয়ে ভাগ করে 1 বছরে যেটা বের হবে, দুটোটা যোগ করে বিয়োগ করতে হবে পুঞ্জীভূত অবস্থায়। তাইলে 84,000 মাইনাস 49,000, 35 এবং 14,000 যোগ করে 84,000 থেকে 49,000 মাইনাস করলে আর 35,000 বাইরে আসবে। এরপরে অস্পর্শনীয় সম্পত্তি ইনটেনজিবল অ্যাসেটস লিখব। লিখার পরে আমার প্রশ্নের ভিতরে কোনো ইনটেনজিবল অ্যাসেটস নাই। আমরা ইনটেনজিবল অ্যাসেটসে কী দেখছিলাম? গুডউইল, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো কিছুই নাই। সেজন্য আমরা ইনটেনজিবল অ্যাসেটসটা লিখে ডট দিয়ে রাখবো। তারপরে দুইটা এই অ্যাসেটস 1,40,850, 35,000 যোগ করলে 1,75,850, এটার নাম হবে টোটাল অ্যাসেটস। এই টোটাল অ্যাসেটস থেকে, এই টোটাল অ্যাসেটসের সাথে আমরা কি যোগ করব? আমরা পরবর্তী পেজে গিয়ে লাইবিলিটিস অ্যান্ড অনার সিকিউরিটি বের করব। তাইলে লাইবিলিটিস অ্যান্ড অনার সিকিউরিটির মধ্যে প্রথমে কারেন্ট লাইবিলিটিস মানে চলতি দায়। আমি তখনও বলছিলাম চলতি দায়ে হয়তো বা 2টা না হয় 3টা থাকবে। যেমন এই প্রশ্নে আমাদের নোটস পেয়াবল আছে, আর একটা ছিল তোমার ওই নোটস পেয়াবলের সুদ। এই দুইটাই চলতি দেয়। নোটস পেয়াবল 28,000 আর নোটস পেয়াবলের যেটা বকেয়া সুদ 2100, যোগ করলে 30,100 কারেন্ট লাইবিলিটিস যোগফল। লং টার্ম লাইবিলিটিস দীর্ঘমেয়াদী দায় কিছুই নাই, সেজন্য নীল লিখে দিব। আর অনার সিকিউরিটি যেটা কিছুক্ষণ আগে ইন্ডিং ক্যাপিটাল বের করছিলা, অনার সিকিউরিটি করে 1,45,750, সেটা আমরা যোগ করে দিব। 31,100 এবং 1,45,750 যোগ করে দেখো 1,75,850 টোটাল লাইবিলিটিস অ্যান্ড অনার সিকিউরিটি। এটা হুবহু এই যে টোটাল অ্যাসেটস বের করছিলাম 1,75,850, এটার সাথে কিন্তু মিলে যাবে। তাহলে এই হলো আমাদের আজকের ক্লাস। ক্লাসটি প্রথমবার বুঝতে সমস্যা হলে শেয়ার করে টাইমলাইনে রেখে দাও, 2-1বার দেখলে অবশ্যই বুঝে যাবা। তবে বেসিক ক্লাসটা অবশ্যই ক্লিয়ার করে রাখবা, বেসিক ক্লাসটা 2-3বার করে দেখবা। আজকে লাইভ ক্লাস এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।